হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের গুণগত রসায়নের এমসিকিউ পার্ট 4-এ স্বাগতম। আমি চাচ্ছিলাম এমসিকিউ গুণগত রসায়নের পার্ট 3-তেই শেষ হোক, বাট হচ্ছে আমরা দেখতে পেয়েছিলাম, হয়তোবা তোমরা দেখছিলা যে পার্ট 3 হঠাৎ করে অফ হয়ে গেছে, কারণ হচ্ছে আমার এখানে ওয়াইফাই প্রবলেম হয়ে গেছিল। ওয়াইফাই কানেকশন চলে গেছিল, যার কারণে ওই রেকর্ডিং ক্লাসটা ওখানে স্টপ হয়ে গিয়েছিল। ঠিক আছে, তো আমাদের এমসিকিউ পার্ট 4 আসলে দরকার ছিল না। এটা 10 থেকে 15 মিনিট ক্লাস নিলেই শেষ হয়ে যাবে। তো তাহলে চলো আমরা 10 থেকে 15 মিনিট ক্লাস নিয়ে আমাদের এমসিকিউ পার্ট 4টা শেষ করে দিই গুণগত রসায়নের। তো দেখো, 20 সালে কতগুলো কোয়ান্টাম সংখ্যা বিদ্যমান? কোয়ান্টাম সংখ্যা কতগুলো বিদ্যমান, এই প্রশ্ন একটু ভুল আছে। হ্যাঁ, এটা কোয়ান্টাম সংখ্যা হবে না, এটা হবে অরবিটাল সংখ্যা। 20 সালে কতগুলো অরবিটাল বিদ্যমান? হ্যাঁ, প্রশ্নটা আসলে এরকম হওয়া উচিত ছিল, 20 সালে কতগুলো অরবিটাল বিদ্যমান, এটা আমাদের আসলে প্রশ্ন হওয়া উচিত ছিল। হ্যাঁ, এখন 20 শেল কত নাম্বার শেল বলো তো? প্রধান কোয়ান্টাম সংখ্যা কত? 4। তাহলে আমরা পড়ছিলাম না যে প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি 4 হয়, অরবিটাল সংখ্যা কি হবে? সূত্র কি? এন স্কোয়ার। তার মানে কি 4 স্কোয়ার। তার মানে 20 সালে আমাদের অরবিটাল আছে 16টা। আনসার কি? 16। ঠিক আছে, এটা আমাদের প্রশ্নে একটু মিস্টেক ছিল। 20 সালে কতগুলো অরবিটাল বিদ্যমান? 20 সালে ভাই আমাদের 16টা অরবিটাল বিদ্যমান। ঠিক আছে, কি কি আমরা যদি দেখি কি কি। 20 সালে আমাদের 4s অরবিটাল আছে একটা। 4p তে কয়টা আছে ভাইয়া? 3টা। 4d তে কয়টা? 5টা। 4f এ কয়টা? 7টা। ঠিক আছে, তাহলে 4s এ আমাদের হচ্ছে একটা, p তে 3টা। লিখে দিই, 4s এ একটা, p তে হচ্ছে আমার 3টা অরবিটাল থাকে, d তে আমার 5টা অরবিটাল থাকে, f এ আমার 7টা অরবিটাল থাকে। সবগুলো যদি যোগ করো তাহলে 16টা আসবে। ঠিক আছে, 20 সালে কতগুলো কোয়ান্টাম সংখ্যা বিদ্যমান? 16টা কোয়ান্টাম, সরি, কতগুলো অরবিটাল বিদ্যমান? 16টা অরবিটাল বিদ্যমান। আমি এটা বরং কেটেই দিই, না হলে এটা হচ্ছে তোমাদের প্যাচ লাগতে পারে। 20 সালে কতগুলো অরবিটাল বিদ্যমান? হ্যাঁ, কোয়ান্টাম সংখ্যা না, অরবিটাল। 20 সালে 16টা অরবিটাল বিদ্যমান। আচ্ছা, তারপরে আসো, এস শেলের কথা বলছে। এস শেলে তোমরা যদি খেয়াল করো, এস শেলের ব্যাপারটা যদি একটু খেয়াল করো, এস শেল কি? তৃতীয় কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা কত? 3। তাহলে 3-এ কি এফ থাকে? থাকে না ভাইয়া। 3s থাকে, 3p থাকে, 3d থাকে, 3f কিন্তু থাকে না। তার মানে এক হবে না। তাহলে মোট চুম্বক কোয়ান্টাম সংখ্যা কয়টা? চুম্বক কোয়ান্টাম সংখ্যা মানে কি? অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যা একটু হিসাব করো তো। 3s এ আমাদের অরবিটাল থাকে কয়টা? s এ কয়টা থাকে? একটা। p তে কয়টা থাকে? 3টা, px py pz। d তে কয়টা থাকে? 5টা। কি কি? dxy, dyz, dx, dz, dzx। কি কি থাকে? এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, তারপর কি থাকে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর থেকে জেড স্কোয়ার। সবগুলো যোগ করলে কত আসে? 9টা। তার মানে এটা সঠিক। মোট চুম্বক কোয়ান্টাম সংখ্যা কয়টা? 9টা। 3p তে চুম্বক কোয়ান্টাম সংখ্যা কয়টা? এই যে 3টা, তাহলে 3টা ঠিক আছে। তাহলে সঠিক উত্তর আমাদের 2 এবং 3। ঠিক আছে, এর সালে আমাদের মোট চুম্বক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 9টা। 3s এ একটা, এই যে 3s এ একটা, 3p তে 3টা, 3d তে 5টা। তাহলে সবগুলো যদি যোগ করো তাহলে মোট কয়টা? 9টা। আর 3p তে কয়টা? 3টা। 3p তে 3টা, তাহলে সঠিক উত্তর 2 এবং 3। ওকে, তারপরে আসো, এটাতে আসো। আমরা বলছি যে কিউ মোলের সর্বশেষ অরবিটালে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কত? সর্বশেষ অরবিটালের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, তার মানে হচ্ছে এম এর মান বের করতে বলেছে, তাই না? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা সর্বশেষ অরবিটালে। কিউ মৌলটা কি বলতো? কিউ মৌলটা হচ্ছে আমাদের চতুর্থ পর্যায়ের মৌল এবং গ্রুপ 2 এর মৌল। তাহলে গ্রুপ 2 চতুর্থ পর্যায়, চতুর্থ পর্যায় গ্রুপ 2, তার মানে এটা হচ্ছে 4s। গ্রুপ 2 মানে কি? এটা হচ্ছে আমাদের চতুর্থ পর্যায়ে গ্রুপ 2, তার মানে এটা হয়তো বা পটাশিয়াম হবে, অথবা আমাদের হচ্ছে এটা ক্যালসিয়াম হবে। ঠিক আছে, পটাশিয়াম অথবা ক্যালসিয়াম, কারণ চতুর্থ পর্যায়ে, সরি, এটা আমাদের ক্যালসিয়াম হবে। চতুর্থ পর্যায়ের আমরা যদি লিখি, দেখো, তৃতীয় পর্যায়ে প্রথম গ্রুপের মৌল এক্স, এটা হচ্ছে আমাদের সোডিয়াম, এটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম, ওয়াই হচ্ছে ম্যাগনেসিয়াম, কিউ হচ্ছে আমাদের ক্যালসিয়াম, আর পি হচ্ছে আমাদের পটাশিয়াম। তাহলে কিউ বলছে, কিউ, কিউ মৌলের সর্বশেষ অরবিটাল ক্যালসিয়াম। ক্যালসিয়ামের কিউ মৌলটা কি? ক্যালসিয়াম। ক্যালসিয়ামের সর্বশেষ অরবিটাল কি ভাইয়া? 4s2। তাহলে 4s2 এর জন্য কোয়ান্টাম সংখ্যার মান করো। এস এর জন্য, এস এর জন্য, এই যে এস, এস অরবিটালের জন্য আমাদের এল এর মান কত? 0। এল এর মান 0 হলে এম এর মান কত হয়? প্লাস মাইনাস এল। তার মানে এম এর মানও আমাদের 0 হবে, অর্থাৎ আমাদের আনসার হচ্ছে 0। ঠিক আছে, কিউ মোলের সর্বশেষ অরবিটালের কোয়ান্টাম সংখ্যার মান কত? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 0। ঠিক আছে, উদ্দীপকের, উদ্দীপকে আমরা যদি দেখি কি কি মৌল আছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। তাহলে আমি একটু লিখে রাখি, উদ্দীপকে আমাদের কি কি মৌল আছে? সোডিয়াম, সোডিয়ামটা কি? সোডিয়ামটা হচ্ছে আমাদের এক্স মৌল।
এক্স মৌলের নাম হচ্ছে সোডিয়াম, তারপর আমরা উদ্দীপকে আমাদের ওয়াই মৌলের নাম হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম, একটু লিখে রাখি। তারপর উদ্দীপকে আমাদের পি মৌল, এটা হচ্ছে আমাদের পটাশিয়াম, এবং উদ্দীপকে যে কিউ মৌল সেটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম। ঠিক আছে, বলছে সকল মৌল শিখা পরীক্ষায় বর্ণ দেখায় না, সঠিক। ম্যাগনেসিয়াম কিন্তু শিখা পরীক্ষায় বর্ণ দেখায় না। এই যে আমরা লিখলাম এখানে ওয়াই, এই যে ওয়াই মৌলটা আমরা জানি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, স্ক্যান্ডিয়াম, এরা কিন্তু শিখা পরীক্ষায় বর্ণ দেখায় না, বর্ণ দেখায় না, শিখা পরীক্ষায় বর্ণ দেখায় না। তার মানে এক সঠিক, 1 নাম্বার আমাদের সঠিক। তারপর কিউ মৌল শনাক্তকরণে অ্যামোনিয়াম অক্সালেট ব্যবহার করা হয়। ক্যালসিয়াম শনাক্তকরণে, ভাই এটা কোথা থেকে পড়বো? শনাক্তকরণ পড়ছিলাম, তোমরা শনাক্তকরণে দেখো ক্যালসিয়াম শনাক্তকরণে অ্যামোনিয়াম অক্সালেট ব্যবহৃত হয়। অ্যামোনিয়াম অক্সালেট কোনটা বলো তো, মনে আছে? NH42, NH42 C2O4, মনে আছে? NH42 C2O4, এটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। তাহলে অ্যামোনিয়াম অক্সালেট আমাদের কিউ মৌল শনাক্তকরণে কিন্তু ব্যবহৃত হয়। আর এক্স এর হাইড্রোক্সাইড ওয়াই এর হাইড্রোক্সাইড অপেক্ষা দুর্বল খায়। এক্স হচ্ছে সোডিয়াম, ওয়াই হচ্ছে ম্যাগনেসিয়াম। না, এক্স এর হাইড্রোক্সাইড সবল। কেন বলতো? কারণ এক্স এর হাইড্রোক্সাইড কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। আর ওয়াই এর হাইড্রোক্সাইড কি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তো ভাইয়া আমরা পড়ছি, এটা তৃতীয় অধ্যায়ে আমরা পড়ি যে আমাদের একই পর্যায়ে, হ্যাঁ একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাই, আমি যদি একটু যে এইভাবে যদি লিখে দেখাই, দেখো আমরা একই পর্যায়ে যদি বাম থেকে যদি ডানে যাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হয়? আমাদের ধাতব ধর্ম কমে, ধাতব ধর্ম কমে। তো ধাতব ধর্ম কমে মানে কি? আমাদের ক্ষার ধর্ম কমবে, ক্ষার ধর্ম কমবে। তার মানে বাম থেকে যদি ডানে যায় তাহলে ক্ষার ধর্ম কমে যাবে। তাহলে দেখো সোডিয়াম ম্যাগনেসিয়াম, সোডিয়াম থেকে কি হচ্ছে ম্যাগনেসিয়ামের দিকে, তাহলে কি হবে? ধাতব ধর্ম কমবে, ক্ষার ধর্ম কমবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু সবল ক্ষার। বলছে এক্স এর হাইড্রোক্সাইড ওয়াই এর হাইড্রোক্সাইড অপেক্ষা দুর্বল না, এক্স এর হাইড্রোক্সাইড ওয়াই এর হাইড্রোক্সাইড অপেক্ষা সবল। ঠিক আছে, এটা যদি সবল হতো তাহলে আনসারটা সঠিক হতো। তাহলে আমাদের সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখি পরেরটাতে যাই। হাইড্রোজেন গ্যাসকে তাপ দেওয়ার ফলে চিত্রানুযায়ী ইলেকট্রনিক স্থানান্তর ঘটলো। আচ্ছা, বর্ণালী সিরিজ, স্থানান্তরটির ফলে যে বর্ণালী সিরিজ উৎপন্ন হয় তা কি? দেখো তো, ইলেকট্রন একটা আসছে 5 থেকে, এই যে 5 থেকে 2 এ, 4 থেকে 2 এ, 3 থেকে 2 এ, বাট সবগুলোই কোথায় এসে থামছে? 2। তাহলে ইলেকট্রন, ইলেকট্রন দ্বিতীয় দ্বিতীয় স্তরে স্তরে এসে নামছে, নামছে। তাহলে ইলেকট্রন যদি দ্বিতীয় স্তরে এসে নামছে, আমরা কি বলবো বলতো? এটার জন্য 5 হচ্ছে N2, কারণ N1 বড়, 1 বড় না 2 বড়? 2 বড়, তাহলে N2 হচ্ছে বড় মান। এটার জন্য 4 হচ্ছে N2, এটার জন্য 3 হচ্ছে N2, বাট সবগুলোর জন্যই 2 হচ্ছে কি? N1, সবগুলোর জন্যই N1 হচ্ছে 2। তাহলে N1 যদি 2 হয় তাহলে সিরিজটার নাম কি হবে? বামার সিরিজ। ঠিক আছে, বামার সিরিজ। কারণ দ্বিতীয় কক্ষপথে এসে যদি ইলেকট্রন যদি নামে তাহলে বামার সিরিজ পাওয়া যায়, যদি প্রথম কক্ষপথে নামে লাইমেন সিরিজ পাওয়া যায়, যদি তৃতীয় কক্ষপথে এসে নামতো তাহলে প্যাস্টেন সিরিজ পাওয়া যেত। আর তীর চিহ্নটা যদি চতুর্থ কক্ষপথে থাকতো, মানে চতুর্থ কক্ষপথে এসে যদি নামতো, তাহলে ব্র্যাকেট সিরিজ পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা উক্ত স্থানান্তরটি, আচ্ছা বামার সিরিজ কোন অঞ্চলে দেখা যায়? দৃশ্যমান অঞ্চলে দেখা যায়। এগুলো আমরা পড়েছি তাই না? লাইমেন সিরিজ অতিবেগুনি অঞ্চলে দেখা যায়, বামার সিরিজ দৃশ্যমান অঞ্চলে দেখা যায়, বাকি যেগুলো আছে প্যাস্টেন, ব্র্যাকেট, ফান্ড, ওগুলো আমরা অবলোহিত অঞ্চলে দেখতে পাই। তারপরটাতে চলো, বলছে উদ্দীপকে এম বিকিরণটি কোন সিরিজভুক্ত? হ্যাঁ এম বিকিরণ কোথায় আসছে বলতো? একে আসছে, তাহলে এটা লাইমেন সিরিজের অন্তর্ভুক্ত। ওয়াইটা কোন সিরিজ বলতো? 2 এ আসছে, ওয়াই হচ্ছে আমাদের বামার সিরিজের অন্তর্গত। জেড কোথায় আসছে দেখো তো? 3 এ আসছে, এই যে শক্তি স্তর দেওয়া আছে দেখো ওয়াই অক্ষ বরাবর। তাহলে জেড কি? প্যাস্টেন সিরিজ। তাহলে আমরা এখানে একটু লিখেও রাখতে পারি, এম যে আসছে সেটা কি? এম হচ্ছে আমাদের, এম এর মাথার উপর এখানে আমরা লিখতে পারি এম হচ্ছে আমাদের লাইমেন সিরিজ। ওয়াই কি? ওয়াই হচ্ছে আমাদের বামার সিরিজ। জেড কি? জেড হচ্ছে আমাদের প্যাস্টেন সিরিজ। কোত্থেকে আসছে ওটা ব্যাপার না, কোথায় এসে থামছে সেটা হচ্ছে ব্যাপার। তাহলে এম 4 থেকে 1 এ এসে নামছে, তাহলে এটা লাইমেন সিরিজ, 1 এ নামছে। তারপর ওয়াই 5 থেকে 2 এ নামছে, 2 এ নামছে, তার মানে এটা বামার সিরিজ। জেড, জেড হচ্ছে 6 থেকে 3 এ নামছে, তার মানে এটা আমাদের প্যাস্টেন সিরিজ। ঠিক আছে, তাহলে উদ্দীপক হতে আমরা কি দেখতে পাই? এম রশ্মিটি ইউবি অঞ্চলের, হ্যাঁ লাইমেন সিরিজ অতিবেগুনি বা ইউবি অঞ্চলে দেখা যায়। তারপর ওয়াই রশ্মি কি? দৃশ্যমান অঞ্চল। আর এম ওয়াই রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এম অপেক্ষা বড়। ওয়াই রশ্মিটা কি? বামার সিরিজ। বামার সিরিজে কি দেখা যায় বলতো? আমরা এখানে লিখে দিই যে এম হচ্ছে আমাদের আলট্রাভায়োলেট রশ্মি অঞ্চলে দেখা যাবে, ওয়াই এটা আমাদের ভিজিবল মানে দৃশ্যমান অঞ্চলে দেখা যাবে, দৃশ্যমান অঞ্চলে দেখা যাবে। আর জেড
এটা আমাদের ইনফ্রারেড বা অবলোহিত অঞ্চলে দেখা যাবে। তো আমরা কি পড়ছিলাম মনে আছে, যে যত আমরা উপর থেকে নিচে যাব তত আমাদের কি হয়, তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং কম্পাঙ্ক কমে যায়, এনার্জি কমে যায়, এনার্জি কমে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াই রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এম অপেক্ষা বড়। হ্যাঁ ঠিক আছে, এম থেকে ওয়াই নিচে না, তাহলে অতিবেগুনি অঞ্চল ওয়াই রশ্মিটা কি দৃশ্যমান, এম কি অতিবেগুনি, তাহলে অতিবেগুনি থেকে তো দৃশ্যমান বড়ই হবে। তাহলে ওয়াই রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এম অপেক্ষা বড়। ঠিক আছে। আর জালটাকে শনাক্তকরণে জেড রশ্মি ব্যবহার করা হয় না, জালটাকে শনাক্তকরণে এম রশ্মি ব্যবহার করা হয়। অতিবেগুনি রশ্মি জালটাকে শনাক্তকরণে ব্যবহৃত হয়। জেড রশ্মি তো আমাদের অবলোহিত রশ্মি, এটা আমাদের এমআরআই পদ্ধতিতে রোগ নির্ণয়ে ব্যবহার করা হয়। তাহলে সঠিক উত্তর 1 এবং 2। তাহলে দেখো এই জিনিসগুলো কিন্তু তোমাদের বেসিক যদি খুব ক্লিয়ার না থাকে, তোমরা কিন্তু এগুলো পরীক্ষায় দেখলে ঘাবড়ে যাবে, আনসার করতে পারবে না। এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 2021-এ আসছে। বাট আমি তোমাদেরকে এইগুলা এত বেসিক ক্লিয়ার করে পড়াইছি। এই কোনটাতে পড়াইছি বলতো, পার্ট 2 তে পড়াইছি। পার্ট 2 তে আমি এই জিনিসটা তোমাদেরকে এত বেসিক ক্লিয়ার করে পড়িয়েছি, ওটা যদি তোমরা মনোযোগ দিয়ে পড়ে খাতায় যদি নোট ডাউন করে ফেলো, তাহলে কিন্তু এটা ভোলার কোনো সুযোগ নেই। ওকে। এই ধরনের চিন্তা ভাবনা যাদের আছে যে ভাই আধা ঘন্টার একটা ক্লাস নেবেন, পুরো অধ্যায়ের এমসিকিউ শেষ হয়ে যাবে এবং ওখান থেকে আসবে, ভাই ওই ক্লাস আমি নিতে পারবো না, এবং আমি জানি ওই ক্লাস কেউ নিতে পারবে না। কেউ যদি ওরকম আধা ঘন্টা একটা ক্লাস নিয়ে তোমাকে যদি বলে এখান থেকে 100% কমন পড়বে, তাহলে সে তোমার সাথে ছলনা করতেছে, সে তোমাকে মিথ্যা বলতেছে, সে মিথ্যা বলতেছে। মানে আধা ঘন্টার একটা এমসিকিউ ক্লাসে 20 থেকে 25টা এমসিকিউ দেখানো যাবে, একটা এত বড় একটা অধ্যায়ে 20 থেকে 25টা এমসিকিউ দেখিয়ে ওখান থেকেই 100% কমন পড়বে, এটা বলার সাহস কারো নেই, এটা বলার সাহস কারো হতে পারে না। ঠিক আছে, তো পড়তে হবে, বাসায় পড়তে হবে। আচ্ছা, তারপর আসো, আয়ন, আয়ন কি, হোয়াট ইজ আয়ন? আয়ন 3 অক্সাইড HCl এর সাথে বিক্রিয়া করে এ আর H2O তৈরি করে। আয়ন 3 অক্সাইডটা কি? আহ আয়ন না, এটা আসলে আমাদের প্রশ্নটি একটু ভুল আছে, এটা হচ্ছে আয়রন হবে। হ্যাঁ, এটা আয়ন না, এটা আসলে আয়রন হবে, কথাটা হবে আয়রন। ধরো আমি লেখাটা ঠিক করে দিই, এটা আয়ন না, এটা হচ্ছে আয়রন, আয়রন 3 অক্সাইড। হ্যাঁ, আয়রন 3 অক্সাইড মানে কি, Fe3O2। হ্যাঁ, আয়রন 3 অক্সাইড, তাহলে Fe2O3। হ্যাঁ, এটা মানে এই যে, আচ্ছা এটা ব্যাখ্যাটা আমি নিচে দিয়েই রাখছি, দেখো তোমাদের সুবিধার জন্য। এই যে Fe2O3 HCl এর সাথে বিক্রিয়া করে এ যেটা তৈরি হবে সেটা কি FeCl2, FeCl3 ফেরিক ক্লোরাইড। বলছে এ এর দ্রাব্যতা S হলে দ্রাব্যতা গুণফল কত? এ এর দ্রাব্যতা যদি S হয় তাহলে দ্রাব্যতা গুণফল কত? এ এর দ্রাব্যতা যদি এস হয় তাহলে দ্রাব্যতা গুণফল কত? তাহলে দেখো তো, এ এর দ্রাব্যতা এস, তাহলে এ কে এখন ভেঙে ফেলো, FeCl3 কে ভাঙো। FeCl3 কে যদি তোমরা ভাঙো তাহলে তোমরা কি পাবা? তোমরা পাবা Fe3+, Fe3+, আর পাবা 3Cl-। তো এটা একটা কি টাইপের লবণ বলো তো? এটা একটা AB3 টাইপের লবণ না? এটা একটা AB3 টাইপের লবণ না, FeCl3? তাহলে AB3 টাইপের লবণের জন্য দ্রাব্যতা গুণফল কত হবে? 27s⁴ আসবে। তার মানে আনসার হচ্ছে 27s⁴। এটা ব্যাখ্যাটা সহ আমি দিয়ে রেখেছি, কারণ যেহেতু এটা হচ্ছে তোমাদের জন্য ঝামেলা হতে পারে, এই কারণে আমি ব্যাখ্যাটা সহই কিন্তু এটা দিয়ে রেখেছি। তো এটা তোমরা ব্যাখ্যা দেখে নিও, ব্যাখ্যা দেখলেই ক্লিয়ারলি বুঝে যাবে। ঠিক আছে। তারপর উদ্দীপকের এ যৌগে বিদ্যমান ক্ষারীয় মূলক, এ যৌগে বিদ্যমান ক্ষারীয় মূলক কোনটা বলতো? ক্ষারীয় মূলক আর অম্লীয় মূলক বলো কোনটা? এ যৌগ কি ফেরিক ক্লোরাইড FeCl3। ক্ষার কোনটা? ধাতুর অংশটা হচ্ছে ক্ষার, ধাতুকে Fe। তাহলে এখানে ক্ষারীয় মূলক কোনটা বলতো? ক্ষারীয় মূলক হচ্ছে আমাদের Fe3+, এটা হচ্ছে আমাদের ক্ষারীয় মূলক, এটা হচ্ছে আমাদের ক্ষারীয় মূলক, এটা হচ্ছে আমাদের ক্ষারীয় মূলক। তাহলে Fe3+ শনাক্তকরণে আমরা কি কি সাহায্য নিই বলতো? নেসলার বিকারক না, নেসলার বিকারক দিয়ে তো আমরা অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করি NH4+। তাহলে Fe3+ শনাক্তকরণের জন্য আমরা পটাশিয়াম ফেরিসায়ানাইড আর পটাশিয়াম ফেরোসায়ানাইড ব্যবহার করি। সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3। তাহলে দেখো, বেসিক খুব স্ট্রং থাকলে তোমরা কিন্তু এগুলো আনসার করতে পারবা। ঠিক আছে, বেসিক স্ট্রং কিভাবে করতে হবে, এই যে শনাক্তকরণ গুলো মুখস্থ রাখতে হবে, মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু মনে থাকবে। এইভাবে মনে রাখতে পারো, নেসলার দন্তান্ন, আবার NH4 ওটাও কি এন দিয়ে শুরু হয়েছে, NH4+, দন্তান্ন দিয়ে শুরু হয়েছে। তাহলে নেসলার বিকারক দিয়ে NH4+ শনাক্তকরণ করা হয়। ঠিক আছে, NH4+ শনাক্তকরণ হয়। আর দেখো Fe3+, Fe2+ কি দিয়ে শনাক্ত করা হয়? এই যে দেখো, পটাশিয়াম ফেরিসায়ানাইড, ফেরোসায়ানাইডের মধ্যে কিন্তু Fe আছে, তাহলে এদেরকে দিয়ে আমরা Fe2+, Fe3+ শনাক্তকরণ করি। বারবার যখন পড়বা তখন হচ্ছে জিনিসগুলা তোমরা নিজেরাই মানে মিলাইতে পারবা যে আসলে কোনটা দিয়ে কোনটা হয়। Fe2+, Fe3+, এগুলো শনাক্তকরণের জন্য আমরা ওইগুলোই ব্যবহার করবো যেগুলোর মধ্যে Fe আছে। পটাশিয়াম ফেরিসায়ানাইডে দেখো FeCN6, K3FeCN6। পটাশিয়াম ফেরোসায়ানাইডে দেখো K4FeCN6। তাহলে Fe আছে, তার মানে এদের দিয়ে কিন্তু আমরা Fe2+, Fe3+ শনাক্ত করতে পারবো। ঠিক আছে, তারপরে আসো,
এক্স একটি ধাতু যা শিখা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে। তাই শিখা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ কে প্রদর্শন করে? সোডিয়াম আয়ন প্রদর্শন করে। তাহলে সোডিয়াম ধাতু, তাহলে সোডিয়াম ধাতু কি ধরনের ধাতু ভাই? এটা একটা ক্ষার ধাতু, কারণ গ্রুপ একের মৌল, গ্রুপ একের মৌলগুলো কি হয়? আমাদের ক্ষার ধাতু হয়। এন্ড আমাদের লাস্ট যে এমসিকিউ, এটা করলেই হচ্ছে আমাদের এই অধ্যায়ের এমসিকিউ শেষ। একটু ঘোলা আসছে, ফেরা নাই, না ঘোলা না, ঠিকই আসছে। এই এক্স ধাতুর আয়ন শনাক্তকারী বিকারক কি ভাই? সোডিয়াম ধাতুকে কি দিয়ে শনাক্ত করা হইতো মনে আছে? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে শনাক্ত করা হতো। K2H2SB2O7, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে সোডিয়াম ধাতু শনাক্তকরণ করা হতো। ঠিক আছে, K2H2SB2O7, তাহলে এটা কোথায় আছে? কতে আছে। ঠিক আছে, যদিও ক্লিয়ার ভাবে লেখাটা উঠে নাই, আমি একটু লেখাটা একটু ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে K2H2SB2O7, হ্যাঁ, SB2O7। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। তাহলে Sb2O7 এটা হচ্ছে আমাদের পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। তাহলে আমাদের এক্স ধাতুর আয়ন শনাক্তকারী বিক্রিয়া হলো, বিকারক হলো পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। তো এরই সাথে সাথে কিন্তু আমাদের দি এন্ড হয়ে গেল, আমাদের দি এন্ড হ্যাপি এন্ডিং হয়ে গেল। দেখো আমাদের হ্যাপি এন্ডিং হয়ে গেল। তো কি পড়াইছি কি পড়াই নাই ভাই? সব ধরনের টপিক পড়াইছি, কোনো টপিক আমি বাদ দেই নাই যে টপিকটা কিনা মানে এই তোমাদের সিলেবাসে নাই বা তোমাদের সিলেবাসে আছে, এরকম কোনো টপিক কিন্তু আমি বাদ দিই নাই। সব টপিক পড়ানো হয়েছে। আমরা প্রাথমিক ধারণা পড়েছি, আমরা রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল পড়েছি, আমরা আহ্ব নীতি, পরিবর্জন নীতি, হুন্ডের নীতি পড়েছি, আমরা তড়িৎ চুম্বকীয় বর্ণালী পড়েছি, আমরা তারপর আমাদের লাইমেন সিরিজ, বামার সিরিজ, পেস্টেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফান্ড সিরিজ এগুলো নিয়ে পড়াশোনা করেছি, আমরা আয়ন শনাক্তকরণ পড়লাম, আমরা তারপর আমাদের দ্রাব্যতা গুণফল নিয়ে আমাদের অনেকগুলো এমসিকিউ করলাম, 50টার উপরে এমসিকিউ করলাম, এবং সর্বশেষ আমরা কিন্তু আমাদের বহুপদী দক্ষতা, বহুপদী যে উচ্চতর দক্ষতামূলক এমসিকিউ গুলো যেরকম আসতে পারে সেগুলোও দেখলাম। এরপরেও তোমরা যদি আরো যদি সময় পাও, তোমাদের টেস্ট পেপার আছে, তোমাদের গাইড আছে, ওখান থেকে এমসিকিউ পড়বা। এমসিকিউ প্র্যাকটিসের বিষয়, তুমি যত বেশি প্র্যাকটিস করবা পরীক্ষায় তত ফাস্ট তুমি আনসার করতে পারবা, কারণ পরীক্ষায় 25 মিনিটে 25টা এমসিকিউ আনসার করতে হবে। তো আমরা শুধু এমসিকিউ পারলেই চলবে না, এমসিকিউ আমাদেরকে কি করতে হবে? খুব ফাস্ট আনসার করার ট্রাই করতে হবে। এই জন্য আমাদেরকে কিন্তু বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। তো আজকে তাহলে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবারও আরেকটা অধ্যায় নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।